আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। নমস্কার, আমি প্রীতম সাহা আর আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলা। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব শেষ হয়েছে। মানুষের মন কোন দিকে সেটা কি একটু হলেও বোঝা গেল? আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব শ্রী পার্থ চ্যাটার্জি মহাশয়। পার্থদা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। পার্থদা, শুরুতেই কুচবিহার আর আলিপুরদুয়ার, দাঁড়িপাল্লা কোন দিকে? না, এই দুটো তো আমরা চিরকালই এই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের সোপান এবং বিশেষ করে তার নিজের উপস্থিতি মুখ্যমন্ত্রী হিসাবে, দলনেত্রী হিসাবে, আমরা তো আশাবাদী শুধু নয়, আমরা জানি যে মানুষ এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে থাকবে এবং এই দুটি কেন্দ্রেই আমাদের ছিল, আমাদের থাকবে। দাদা, আমরা বিভিন্ন ব্রিগেড, মিছিল, সভায় আমরা দেখেছি যে আপনাদের একটা সার্বিক একটা স্লোগান, সেটা হচ্ছে 42-এ 42। এর অঙ্কটা কি? এর অঙ্কটা হচ্ছে যে 42টা জায়গাটাতেই আমরা আমাদের প্রার্থী দিয়েছি এবং আমরা 42টা জায়গাতেই মানুষের কাছে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের প্রার্থী। এই 42টি কেন্দ্রে ইন্ডিভিজুয়ালি যারা আমাদের কর্মীরা বা অন্য কেউ যারা প্রার্থী হয়েছেন তাদের মুখ তো থাকবেই, কিন্তু তাদের থেকেও মুখ ছাপিয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, আমাদের সংগঠন, আমাদের কাজ। তাই এই রসায়নেই আমরা মনে করি যে 42টাতেই আমরা লড়াই করছি এবং আশা করব যে 42-এ 42-এর যে স্লোগান তা বাস্তবায়িত করবে রাজ্যের মানুষ। বিজেপিও অন্যদিক থেকে বলছে যে তারা 22 থেকে 23টা সিট পাবে। তো এটা কি কোনো রকমভাবে বাস্তবসম্মত? আপনার কি মনে হয়? ওই 22টা 23টা ওদের সমর্থক আছে, তাদেরকে যাতে না কমে যায় সেইটাই লোকসভার নির্বাচনের স্বপ্ন দেখছে। এছাড়া ওদের আমি তো বুঝতেই পারি না, ওরা যে ধরনের কথা বলে তাতে সুস্থ মানসিকতার মানুষ কিনা ওরা বোঝা দেয়। অর্থাৎ আর একটা জিনিস, যে সিপিএমের অভিযোগ যে আজকে এই বিজেপির যে পশ্চিমবাংলায় যে বারবারন্ত বা তারা যে একটা মাটি শক্ত করেছে, এটা তৃণমূলের জন্য, এটা কি আপনি মানেন? না, এটা আমি মানি যে শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ী আর জ্যোতিবাবু একই সঙ্গে হাত তুলেছিলেন। এখন কে এনেছে কে আনেনি সেটা তো সেদিনই ঠিক করে নিয়েছেন সিপিএম, আমরা তো ঠিক করিনি। একদম। কিন্তু এটা তো আপনি মানবেন যে আজকের ডেটে দাঁড়িয়ে তৃণমূলের সবথেকে বড় প্রতিপক্ষ বিজেপি পশ্চিমবাংলায়। তার কারণ হচ্ছে সিপিএম বা বামপন্থীরা এবং কংগ্রেস তাদের দায়িত্ব পালনে সুদীর্ঘদিন ধরে ব্যর্থ বলে তারা সাইনবোর্ডে পরিণত হয়েছে। একটা কলসিতে জল যদি ভর্তি হয়ে যায়, বেশি জল থাকলে সে উপচে পড়ে, সে তো তার একটা গতিমুখ দেখবে, ভালো হোক খারাপ হোক, সে জল সেই জায়গায় জমবার চেষ্টা করে। আমরা সেই জল ভেঙে দিয়ে, অর্থাৎ যেহেতু যে দায়িত্ব বামপন্থীরা এবং কংগ্রেস এই রাজ্যে করছে না, সেই দায়িত্ব যাতে তুলে নিতে না পারে বিজেপি, সেদিকে আমরা নজর রাখছি এবং সেই কারণেই বিজেপি আজকে উঠে আসবার চেষ্টা করছে। এটা মূলত ব্যর্থতা হচ্ছে বিরোধী দল হিসেবে কংগ্রেস বা বামপন্থীদের না উঠে আসা। বুঝতে পারলাম। পার্থদা, আপনারা কেন্দ্রে একটা থার্ড ফ্রন্ট করার জন্য একটা করছেন, তো এই নেতাটাকে আপনারা কি সেটা কিছু ভেবেছেন? দেখুন, আমরা যখন এই কথা 34 বছর ধরে শুনে এসছিলাম এই পশ্চিমবাংলায়, যে বামপন্থীকে সরাবে, কিন্তু করবেটাকে। আসল কথা এটা হয়ে যায়, 2011-তে হয়েছে। আমি তো আবার বলছি যে নেতা ঠিক করে জনগণ। ভোটের পরে নিঃসন্দেহে আঞ্চলিক দলগুলি বসে তারা তাদের নেতা নির্বাচন করবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং নেতা কে হবে না দেখে দেশ কার হাতে থাকবে
এটা অনেক বড় প্রশ্ন। কিন্তু বিজেপি কিন্তু এটা নিয়ে আপনাদের অনেক কটাক্ষ করছে এই থার্ড ফ্রন্ট। না, ওদের তো কোনো কর্মসূচি নেই, কোনো কর্মসূচি নেই, ওদের তো কিছু বলবারই নেই। কটাক্ষ করা ছাড়া আর বাঁ হাত দিয়ে বুক চাপড়ানো ছাড়া এদের আর কিছু করার আছে বলে তো মনে হয় না। অর্থাৎ এই নির্বাচনে আপনারা বেঙ্গল মডেলকে দেশবাসীর সামনে তুলে ধরছেন। এই বেঙ্গল মডেলটা কি যদি একটু বলেন? এই যে বেঙ্গল মডেলটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, সরকার পরিচালনার যে নীতি, যে জনমুখী নীতি, সেটাই আসল। যেমন কৃষকদের যে ধরনের সুযোগ সুবিধা এবং তাদের কৃষিপণ্য উৎপাদনকে সাপোর্ট প্রাইস দেওয়া, তাদের স্টোরেজ সিস্টেমকে উন্নত করা, চাষযোগ্য জমিকে আরও বেশি উচ্চ ফসলি করা, এবং তাদের জীবন যদি হঠাৎ কেউ মারা যায় তাহলে তাদেরকে বিমার মধ্যে এনে তাদের অর্থ সাহায্য করা, বছরে 2বার করে অর্থ দেওয়া যাতে তারা চাষ করতে পারে। এই বিভিন্ন ধরনের কৃষি ঋণ মুকুব করা, মিউটেশনের কৃষি জমি তার যে অর্থ ধরা হতো সেগুলো মুকুব করা, কৃষি ঋণকে ব্যবস্থা করা, কিষাণ ক্রেডিট কার্ডের সংখ্যা বাড়ানো, তো সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। এবং সবচেয়ে বড় কথা, 47টা প্রকল্প আমাদের আছে। কোনো না কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের যে সমস্ত ফ্যামিলি আছে তাদের কাছে গেছে, অনেকের কাছে আবার 5টাও গেছে। সুতরাং আমরা মনে করি যে উন্নয়নের যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, যা বিশ্বে স্বীকৃত হয়েছে, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, কোনটার নাম বলবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় মানুষকে সাহায্য করছেন মামাটি মানুষের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এটাই তো মডেল হওয়া উচিত। ওরা কন্যাশ্রী প্রকল্পের জন্যে 100 কোটি টাকা দিল, আর আমাদের ইতিমধ্যেই 6000 কোটি টাকা আমরা কন্যাশ্রী প্রকল্পে ধরেছি এবং খরচ হয়েছে। সুতরাং আমাদের সঙ্গে তুলনাটা না করে আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছেছি, যেরকমভাবে রাস্তাঘাট তৈরি হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, 100 দিনের কাজ হয়েছে, কৃষিপণ্য উৎপাদনে আমরা স্বীকৃত হয়েছি, মহিলাদের আমরা যেভাবে সমাজের সামনে নিয়ে এসেছি, 41% লোকসভায় আমরা প্রার্থী দিয়েছি, 50% আমরা পঞ্চায়েতে মহিলাদের জন্য ব্যবস্থা নিয়েছি, ছাত্র যুবদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করেছি, আদিবাসী তপশিলি জাতি তাদের জন্য, সংখ্যালঘু মানুষদের জন্য তাদের উন্নতি সাধনে বিভিন্ন রকমের প্রকল্প অর্থ সাহায্য করা হয়েছে। এবং শিক্ষার একটা প্রচণ্ড অগ্রগতি আমরা এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা বলছি না যে আমরা করব, আমরা বলছি যা বলেছি তা করে দেখিয়েছি, এবং যা বলছি এখন তা আগামী দিনে নিশ্চয়ই করব। দাদা, আপনি শুনেছেন কিনা জানি না, এই কিছুদিন আগে রাহুল গান্ধী এসেছিলেন, উনি রায়গঞ্জে একটা সভা করেছেন, সেখানে তিনি ডাইরেক্টলি তৃণমূলকে অভিযোগ করেছেন যে ওরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কৃষক ঋণ মুকুব করেছে। সেটা নাকি তৃণমূল সরকার করেছে কিনা তিনি জানতে চেয়েছেন। উনি অনেক পরে এসছেন, আর আমাদের লক্ষ্য হচ্ছে বিজেপিকে ঠেকানো। ওনার লক্ষ্য যদি বিজেপিকে ঠেকানো হয় তাহলে সেদিকে উনি মন দেবেন, এটা আমরা আশা করব। এবারের নির্বাচনে ব্যারাকপুর একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ে আপনার প্রেডিকশন কি? না দেখুন, এই কথা, এটা তো নিঃসন্দেহে যে অর্জুন আমাদের বহু পুরনো এক সহকর্মী, কিন্তু কেন তার এত ক্ষমতা পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এত কিছু দিয়েছে, তার বিরুদ্ধে নানা অভিযোগে তিনি অভিযোগকারিণী বা অভিযোগের ব্যাপারে অর্জুন সিং তাকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, এবং অন্যেরা যারা দুঃখ কষ্টে ছিল তারাও অর্জুন সিংয়ের কাছ থেকে কোনো সাহায্য
না পেলেও তিনি বিভিন্ন রকম পদে ছিলেন। সেইটাকে ব্যবহার করে, শুধু তাই নয়, ওরা বহুদিন ধরে তো এইসব ভাটপাড়া এই অঞ্চলে তাদের সমস্ত পরিবার ওখানে আছেন। সেই সুবাদে অর্জুন সিং কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, তৃণমূলের হয়ে কাজ করেছেন, বিভিন্ন পদে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সুযোগ করে দিয়েছিলেন। এহেন অর্জুন সিং হঠাৎ লাস্ট মিটিং, আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে, কোর কমিটির মিটিংয়েও ছিলেন। রাতারাতি দলবদল বউ বদলের মতন হলো। উনি গেছেন, কিন্তু এখানে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সরিয়ে নিলে পশ্চিমবঙ্গে কাউর জেতা সম্ভব না। কিন্তু এই অর্জুন সিং এর মতন নেতা, আপনি নিজেও বললেন যে বহু পুরনো দিনের সৈন্য, এরকম অর্জুন সিং এর মতন নেতার দল ত্যাগ কি এটা তৃণমূলের ব্যর্থতা নয়? মানে তাকে না, এটা এখন কত কি দিয়ে ধরে রাখবে? এটা তো চাওয়ারও শেষ আছে। ওর জামাইবাবু তাকেও নোয়াপাড়া, তাকেও তো দেওয়া হলো। আচ্ছা, এবারের নির্বাচনে আমরা দেখছি যে মিমি চক্রবর্তী, নুসরাত জাহানরাও এবারে নির্বাচনে লড়ছে। তো কিছু মানে বিরোধীদের এটা যে সেলিব্রিটি স্ট্যাটাসকে কাজে লাগাচ্ছে তৃণমূল, কিন্তু ভোটাররা কতটা বুঝবে তাদেরকে, এটা আপনি কি মনে? না, আসল কথা, আমরা সব প্রফেশনের লোককেই সুযোগ দিয়েছি। এখানে মিমি এবং নুসরত কিংবা শতাব্দী রায়, দেব, এই যে যারা আছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং মানুষের হয়ে কাজ করবার জন্যই এসছেন। তাদের হয়তো তারা সিনেমা জগৎ থেকে এসছে, সেই প্রফেশন থেকে এসছে, শিক্ষকরাও এসছে, সাধারণ মানুষরাও এসছে, খেটে খাওয়া মানুষরাও এসছে। কোথাও তো লেখা নেই যে তারা আসতে পারবে না। না, অনেকে আসলে বিরোধীরা এটা প্রশ্ন তুলছে, তাহলে কি তৃণমূলের আজকে নেতাদের অভাব হচ্ছে, তার জন্য তারা সেলিব্রিটি স্ট্যাটাস? নেতারা তো সবসময় দাঁড়ায় না, নেতারা দলের প্রার্থীকে জেতায়। সুতরাং এ ব্যাপারে তো কোনো অসুবিধা নেই। একটা তারুণ্যেরও তো একটা ব্যাপার আছে। সুতরাং আমরা ওই সেগমেন্ট থেকে এদের দাঁড় করিয়েছি তৃণমূলের পক্ষ থেকে। দাদা, আপনি ঝাড়গ্রামের দায়িত্বে রয়েছেন বলেই প্রশ্নটা করছি, যে ঝাড়গ্রামের প্রার্থীকে নিয়ে বোধহয় একটা বিক্ষোভ তৈরি বা একটা অসন্তোষ তৈরি হয়েছে, ভালো বলা? না, কিছুই তৈরি হয়নি। আচ্ছা, আমি নিজে জানি কিছুই তৈরি হয়নি। সবাই তো আর প্রার্থী হতে পারবে না, সবাই যেমন নেতা হতে পারবে না, অনেককে কর্মী থাকতে হবে। আবার নেতার পরিবর্তনের সঙ্গে কর্মীরা নেতা হয়। এখানে সেরকম কোনো ভাবনা নেই। আমাদের প্রার্থী অত্যন্ত ভালো প্রার্থী, বীরবাহা সোরেন, অত্যন্ত ভালো প্রার্থী, শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, গ্রহণযোগ্যতা আছে, এবং ওই সমাজ থেকে উঠে আসা আদিবাসী সমাজের প্রতিনিধি। সুতরাং আমার তো মনে হয় যে জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত। এখন ভাবছি ব্যবধানটা কত হবে। দাদা, এই ইলেকশনটার পর সিপিএম আর কংগ্রেসের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? ওই উঠে যাবে। ডিপার্টমেন্টাল স্টোরস হলে যেমন দেখেন যে সব কোম্পানি একই জায়গায় আসে, কংগ্রেস সিপিএমেরই তাই হবে। ডিপার্টমেন্টাল স্টোরস হবে, এটা হবে সিপিএম নাম লিখে রাখতে হবে, ওটা হবে কংগ্রেস নাম লিখে রাখতে হবে। বাদ বাকি জায়গাগুলো ফাঁকা থাকবে। ওই আরএসপি ফাইসপি এইসব জাতীয় কিছু দল টল আছে, তারা বোঝাবে। এটা মানুষ বুঝতে পেরেছে যে এরা কোনো শক্তিই নয়। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই 7.5 বা 8 বছরে যে ঐতিহাসিক কাজ মানুষের জন্য করেছেন, তার বিকল্প খোঁজা এদের পক্ষে মুশকিল। এবং বিকল্প খুঁজতে গেলে উন্নয়ন এবং সংগ্রামের ইতিহাস তাদের কারণেই। অনেকে বলেন বিজেপি তো এখানে শাসন করে। বিজেপির 5 বছরে বাংলা না, ভারতবর্ষের মানুষের নাভিশ্বাস হচ্ছে। এবং শুধু তাই নয়, দেশ আজকে এক থাকবে কিনা, অখণ্ড ভারত থাকবে কিনা, সমস্ত সম্প্রদায়ের লোকরা একসঙ্গে বসবাস করতে পারবে কিনা, কৃষকরা বাঁচতে পারবে কিনা, ছাত্র যুবদের হাতে, নতুন প্রজন্মের হাতে কাজ হবে কিনা, এই এতগুলো প্রশ্ন আজকে সামনে দাঁড়িয়েছে। সেই প্রশ্ন দেখেই রাজ্যের মানুষ আঁতকে উঠছে, বলছে আমরা রাজ্যে আছি, কাল থেকে এই রাজ্যে থাকতে পারবো কিনা সেটাও ঠিক করে দেবে বিজেপি।
সুতরাং এতগুলো এই আতঙ্কের দিন শেষ করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 19 বিজেপি হবে ফিনিশ। আচ্ছা, তৃণমূল সরকার সবসময় বলে এসছে এবং করেও এসছে যে গণতান্ত্রিক অধিকারকে সবসময় প্রাধান্য দিয়েছে। তাহলে এই ভবিষ্যতের ভূত এই সিনেমাটার ব্যাপারে কি হলো? এটা কেন? না, এটা 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 প্রশাসনিক সিদ্ধান্ত। এ তো তৃণমূল গিয়ে তো কোনো প্রতিবাদ করেনি, কিন্তু এটা বা তৃণমূল গিয়ে এখনো যে চলছে, দর্শক হচ্ছে না ঠিকই, লোকে বাচ্চারা ভাবছে বোধহয় এটা কোনো ভূতের গল্প হবে, তারপরে হতাশ হয়ে ফিরে আসছে, এটা ঠিকই। কিন্তু তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে কোনো বিক্ষোভ প্রদর্শন করতে যায়নি, এবং আমাদের দলের এখনও যা সিদ্ধান্ত তা তো এই সিদ্ধান্ত তো নয় যে দেখাবো না। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই সিনেমাটা যে এখন এই নির্বাচনের মধ্যেই দেখাতে হবে, এই যুক্তিটা আমি বুঝতে পারছি না। সে তো তারপরেও দেখানো হতে পারে, তার আগেও দেখানো হতে পারে, কিন্তু যে কোনো জিনিসই নির্বাচন কমিশন তো এতদিন বলেছে যে এমন কিছু করা যাবে না যা মানুষকে প্রভাবিত করতে পারে। এখানে সব যে যতদূর জানতে পারলাম, তাতে রাজনৈতিক স্যাটায়ার এটা একটা। সুতরাং সেইটা এই মুহূর্তে না দেখে পরে দেখালেও হতো, ভোটের আগে না দেখি ভোটের পরে দেখালেও হতো, কিন্তু আমার ভোটে দেখানো হচ্ছে ফাঁকা। আমি তো দেখছি, খবর নিচ্ছি, ফাঁকা হল থাকছে। অবশ্য কিছু 21 লক্ষ টাকা সরকারকে জরিমানা দিয়েছে। কিন্তু শিল্পের তার নিজস্বতা থাকা উচিত আমি বলে মনে করি। কিন্তু শিল্পের নিজস্বতা থাকা মানে এই নয় যে যা ইচ্ছে তাই বলবার অধিকার, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, যে যা করছে, যা মানুষ গ্রহণ করবে। মানুষ তো আর কেউ বোকা নয়, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কোন উদ্দেশ্যে লেখা হচ্ছে, এটা তারা ধরতে পারে, তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত। শেষ প্রশ্ন, কংগ্রেস যদি আজকে নির্বাচনের পর দেখা যায় যে তারা সংখ্যাগরিষ্ঠতার কাছে এসে পৌঁছেছে, সেখানে যদি তারা আজকে তৃণমূলের কাছে সাহায্যের হাত চায় সরকার গড়ার জন্য, তখন তৃণমূল কী করবে? এ তো মানে কাল্পনিক প্রশ্ন। যেদিন আসবে সেদিন আমাদের এখন প্রাথমিক কাজ হচ্ছে সবাই মিলে বিজেপিকে পরাস্ত করা। তারপরে আপনি একটা প্রশ্ন করেছিলেন কে প্রধানমন্ত্রী হবে, সেসব প্রশ্ন, কার সাথে কে থাকবে, সেসব প্রশ্ন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সঙ্গে কথাবার্তা হতে পারে, কিন্তু কি হবে তো কেউ বলতে পারে না। একদম। অনেক অনেক ধন্যবাদ পার্থদা। আমরা শুনছিলাম আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জির কথা। তিনি নিশ্চিত যে 42-42ই হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলা।